হ্যালো, বোমকেশ অনুরাগী শঙ্কর বলছেন? হ্যাঁ, আপনি কে বলছেন? আমি দুর্গাপুর থানা থেকে দারোগা বলছি। হ্যাঁ স্যার, বলুন। কাল একবার থানায় আসুন, আপনার সাথে কথা আছে। ঠিক আছে স্যার, কাল 11টা নাগাদ যাচ্ছি। ওকে ওকে, আসুন। আমাদের চ্যানেলে আপনাদের মনোরঞ্জন করার উদ্দেশ্যে প্রত্যেক সপ্তাহে আমরা নিয়ে আসি নিত্য নতুন রহস্য রোমাঞ্চকর কাহিনী। আপনাদের ভালো লাগার কথা মাথায় রেখে লেখক গল্পে নানান রকম প্লট তৈরি করার জন্যে কল্পনার আশ্রয় নিয়ে থাকেন, যা কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভিত্তিকে মান্যতা দেয় না। চলুন তাহলে শুরু করি তরুণ বাঙালি সত্যান্বেষী শঙ্কর চ্যাটার্জির রোমহর্ষক গোয়েন্দা গল্প হত্যা রহস্য। দারোগা শুভঙ্কর সান্যাল নিজের চেয়ারে বসে কয়েকটা ফাইল নাড়াচাড়া করছে। শঙ্কর কয়েকটি ছবি ভালো করে নিরীক্ষণ করে পোস্টমর্টেম রিপোর্টটা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে। দারোগা বলল, ব্যাপারটা বেশ ক্রিটিক্যাল শঙ্করবাবু। শঙ্কর আর একবার রিপোর্টটা হাতে নিয়ে বলল, আততায়ীর ডান হাতে কিছু প্রবলেম আছে, বুঝলেন স্যার। ছুরিটা শক্তভাবে ধরতে পারেনি, আর তাই এলোপাতাড়ি 4 বার কোপ মেরেছে। ঠিকই বলেছেন শঙ্করবাবু, জীবন চৌধুরীর ডান হাতে নার্ভের প্রবলেম তো আছে। ব্যাপারটা আমি অত ডিপলি ভেবে দেখিনি। শঙ্কর রিপোর্টটা নামিয়ে জিজ্ঞেস করল, ফিঙ্গারপ্রিন্ট মিলে গেছে, খুনিকে অন দ্য স্পট পেয়েও গেছেন, খুনি নিজে স্বীকারোক্তিও দিয়েছেন, তারপরেও আমাকে তলব করলেন। এই ব্যাপারটা ঠিক বুঝলাম না স্যার। দারোগা চেয়ারটা ছেড়ে উঠে দাঁড়িয়ে দেওয়ালে টাঙানো একটা বোর্ডের কাছে গিয়ে গম্ভীরভাবে বলল, ব্যাপারটা অনেক কমপ্লিকেটেড শঙ্করবাবু, কিন্তু দেখা যাচ্ছে জলের মতো পরিষ্কার। আজ 25 বছর চোর ডাকাত খুনিদের নিয়ে কাটাচ্ছি। জীবনবাবু অন্তত খুনটা করেননি, অথচ রাজনৈতিক প্রেসারে আমি ঠিক তদন্তও করতে পারছি না। তাই এই প্ল্যানটা করলাম। 72 ঘন্টা পর এডোপসি রিপোর্ট এলেই জীবনবাবুকে কোর্টে হাজির করতে হবে। আপনি ওখানে যান, হাতে মাত্র 3 দিন সময়। আমি আপনাকে এই খুনের তদন্তের জন্য প্রাইভেট ডিটেকটিভ হিসেবে নিয়োগ করলাম। শঙ্কর চেয়ার ছেড়ে উঠে বলল, থ্যাংক ইউ স্যার, আমার উপর ভরসা করার জন্য। আর আমি আপনার ছেলের বয়সী, আমাকে তুমি বললেই খুশি হব। দারোগা দেওয়ালের পেরেক থেকে একটা চাবি নিয়ে শঙ্করের হাতে দিয়ে বলল, নাও, ক্রাইম রুমের এই চাবিটা রাখো, একবার রুমটা দেখে নিও। আর ওখানে থাকার ব্যবস্থাও করে দিয়েছি, তবে কোনো রকম প্রবলেম হলে ফোন করো। আর হ্যাঁ, আজকেই তুমি বেরিয়ে পড়বে কিন্তু। শঙ্কর থানা থেকে বেরিয়ে বাইক স্টার্ট করে বেরিয়ে পড়ল মোহনপুরের দিকে, এখান থেকে 20-22 কিলোমিটার দূরে। মোহনপুরের গ্রাম প্রধান জীবন চৌধুরী এক বিধবার খুনের দায়ে অ্যারেস্ট হয়েছেন। সমস্ত এভিডেন্স চিৎকার করে বলছে জীবন চৌধুরী খুনি, কিন্তু দারোগা বাবুর মনে খটকা। রাজনৈতিক চাপে ঠিক করে ইনভেস্টিগেশনও করতে পারেনি, আর তার জন্যেই শঙ্করের শরণাপন্ন হয়েছে। শঙ্করের কেন শরণাপন্ন হলো তা জানতে হলে আপনাদের ভেলভেলের কথা জানতে হবে। তা আগেই বলে রাখি, এখন যে কথা বলছিলাম, 3 দিন পর মার্ডারের অ্যাডোপসি রিপোর্ট আসবে, আর তারপর জীবন চৌধুরীকে আদালতে পেশ করা হবে। তাই দারোগা চায় একটা পোক্ত প্রমাণ, যাতে প্রমাণ করা যাবে জীবন চৌধুরী আসলে খুনি নন এবং প্রকৃত খুনি যেন শাস্তি পায়। শঙ্কর গভীর চিন্তায় মগ্ন হয়ে ধীরে ধীরে এগোতে লাগলো মোহনপুরের দিকে। যে বাড়িতে খুনটা হয়েছে সেই বাড়িতে 4 জন সদস্য।
বড় ভাই প্যারালাইসিসে বিছানাগত। তার পক্ষে খুন করা অসম্ভব। বড় ভাইয়ের স্ত্রী যথেষ্ট রুগ্ন। যে খুন হয়েছে তাকে প্রতিহত করা তার সাধ্য হবে না। তাদের ছেলে নাইট ডিউটিতে গ্রামে থাকেনি, মানে সেও নয়। দারোগাবাবু বলছিলেন জীবনবাবুর বাবা জীবনবাবুর এই বিধবার সাথে সম্পর্কে যথেষ্ট অসন্তুষ্ট। তাই বলে নিজের ছেলেকে খুনের দায়ে ফাঁসাবে। আরেকজন সাসপেক্ট বিরোধী নেতা বিপ্রতীপ চক্রবর্তী। রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এবং ক্ষমতা দখলের লড়াই, কিন্তু তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। হয়তো অন্য লোক দিয়ে খুনটা করিয়েছে। মোটিভ সবার কাছেই যথেষ্ট আছে, কিন্তু জীবন চৌধুরী নিজে স্বীকারোক্তি দিয়ে খুনের দায় নিজের কাঁধে নিয়েছে। কিন্তু কেন? খুন না করেও কেউ খুনের দায় কেন নেবে? উফ, সব যেন গুলিয়ে যাচ্ছে। এই রকম নানান জটিল চিন্তায় মগ্ন হয়ে শঙ্কর পৌঁছালো মোহনপুর গ্রামে। যে বাড়িতে খুন হয়েছে সেই বাড়িতেই থাকার বন্দোবস্ত করে দিয়েছে দারোগাবাবু। বাড়ির মালিকের নাম ভবেশ মহাপাত্র। কয়েক বছর হলো তার শরীরের বাম পাশ অবশ হয়ে গেছে। সারাক্ষণ বিছানাগত। বয়স 50 ঊর্ধ্বে। স্ত্রী সরলা দেবী রুগ্নপ্রায় চেহারা। এদের সন্তান বিনয়, বয়স 22-23। সিভিক ভলেন্টিয়ারের কাজ করে। জীবন চৌধুরী নাকি এই কাজটি তার জন্য ব্যবস্থা করে দিয়েছিলেন। শঙ্কর বাইকটা বাড়ির সামনে স্ট্যান্ড করে ভিতরে ঢুকতেই বিনয় ঘর থেকে বেরিয়ে এসে বলল, আপনি শঙ্করবাবু? শঙ্কর হালকা হেসে বলল, আগে হ্যাঁ। আপনার নাম বিনয় তো? ঘুরে প্রশ্ন করল শঙ্কর। বিনয় মাথা নেড়ে সম্মতি জানিয়ে বলল, আসুন, আপনার ঘরটা দেখিয়ে দিই। শঙ্কর বিনয়ের পিছনে পিছনে ঘরে ঢুকল। বিনয়ের মা রান্নাঘরে রান্না করছে। ঢুকতে ঢুকতে শঙ্কর দেখতে পেল বিনয়ের বাবা নিচের বারান্দার পাশের একটা রুমে শুয়ে আছে। সিঁড়ি বেয়ে শঙ্কর উঠল দোতলায়। ডান দিকে 2টো রুম, বাঁ দিকে 2টো, মাঝে লম্বা বারান্দা। ডান দিকের প্রথম রুমটাতে সোহিনী দেবী মার্ডার হয়েছেন, যেটা তালা দেওয়া। তার পাশের রুমটা বিনয় খুলে দিল। শঙ্কর রুমে ঢুকে জিজ্ঞেস করল, এটা কি আপনার রুম? রুমের পাল্লাটা খুলতে খুলতে বিনয় বলল, না না, ওই দিকের প্রথম রুমটাই আমি থাকি। বাঁ দিকে বাথরুম আছে, আপনি বরং ফ্রেশ হয়ে নিন। আমি মাকে বলে খাবারটা রেডি করাচ্ছি। শঙ্কর ব্যাগ থেকে কয়েকটা জামা কাপড় বের করছিল। বিনয় রুম থেকে বেরিয়ে গেল। এমন সময় শঙ্করের মোবাইলটা বেজে উঠল। হ্যাঁ স্যার, হ্যাঁ পৌঁছে গেছি। হ্যাঁ হ্যাঁ, বিকেলে যাব। ওকে স্যার, ওকে ওকে। দারোগাবাবুর ফোনটা কেটে শঙ্কর বাথরুমে ঢুকল। বেরিয়ে দেখল বিনয় একটা খাবারের থালা চেয়ারে নামিয়ে দাঁড়িয়ে আছে। শঙ্করকে দেখে বলল, আপনার খাবারটা দিয়ে গেলাম, আপনি নিশ্চিন্তে খেয়ে নিন। শঙ্কর চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, বিপ্রতীপ বাবুর বাড়ি যাব বিকেল বেলায়। তার আগে আপনি খাওয়া দাওয়া সেরে একবার আমার রুমে আসবেন। আপনার সাথে আমার কিছু কথা আছে। বিনয় ঘাড় নেড়ে নিচে চলে গেল। শঙ্কর ব্যাগ থেকে চাবিটা বার করে পাশের রুমটার তালা খুলে ভিতরে ঢুকল।
মার্ডারের দিন রুমটা তালা দিয়ে গিয়েছিল পুলিশ। তারপর থেকে খোলা হয়নি। থানায় দেখা ছবিগুলো শঙ্করের মনে পড়ল। তারপর প্রতিটা জায়গা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করতে শুরু করল। চোখের সামনে শঙ্করের যেন ভেসে উঠতে লাগল জীবন চৌধুরী মদ্যপ অবস্থায় বিছানায় পড়ে রয়েছে। পাশে মদের বোতলের কিছুটা মদ বিছানায় পড়েছে। সোহিনী দেবী বিছানার বাঁ দিকে পড়ে আছে। তার শরীরে এলো পাথাড়ি ছুরির আঘাত। শরীর বেয়ে ঝরে পড়া রক্ত দরজা পর্যন্ত গড়িয়েছে। জীবনবাবুর ডান হাতে রক্তের দাগ। হাতটা ঝুলে আছে বিছানার ডান দিকে, আর বিছানার একটু ভিতরে পড়ে আছে সেই রক্তাক্ত ধারালো ছুরিটা। হঠাৎ শঙ্কর বুঝতে পারল দরজার পাশে দাঁড়িয়ে আছে বিনয়। শঙ্কর তখন বিছানাটা ভালো করে দেখছিল। শঙ্কর রুম থেকে বেরিয়ে এসে ঘরের তালাটা লাগাতে লাগাতে বলল, খাওয়া দাওয়া হলো? বিনয় বলল, আগে হ্যাঁ। দরজাটা লাগিয়ে শঙ্কর নিজের রুমে এলো। পিছনে পিছনে বিনয় এসে ঘরে ঢুকে জিজ্ঞেস করল, আপনি এখনো খাননি? না, এই তো খেতে খেতেই আপনার সাথে কথা বলবো। বিনয় তাড়াতাড়ি একটা আসন পেতে শঙ্করের খাবারটা দিল। শঙ্কর খেতে বসে জিজ্ঞেস করল, আচ্ছা, আপনাদের সদর দরজায় ছিটকানি, হুড়কো বা তালা কোনো কিছুই তো নেই? মানে যে কোনো সময় যে কেউ অনায়াসে বাড়িতে ঢুকতে পারে? খেতে খেতে প্রশ্নটা করে শঙ্কর তাকালো বিনয়ের দিকে। তারপর আবার জিজ্ঞেস করল, আপনার কি সব দিনই নাইট ডিউটি থাকে? বিনয় সংকোচ বোধ করে বলল, না, সব দিন থাকে না। 4 দিন সপ্তাহে রাতে আর 3 দিন দিনে। ওই দিন কি হয়েছিল একটু খুলে বলুন তো। বিনয় নম্রভাবে বলল, ছোট মা আমাকে সন্ধ্যাবেলায় রাতে টিফিন বানিয়ে দিয়েছিল। তারপর আমি ডিউটিতে চলে যাই। পরের দিন সকালে এসে দেখি অনেক লোক বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তারপর ভিতরে এসে দেখি ছোট মা। শেষের কথাগুলো বিনয়ের জড়িয়ে এলো। শঙ্কর খেয়ে উঠতে উঠতে বলল, সেই দিন রাতে তবে কেউ জানতে পারেনি যে সোহিনী দেবী খুন হয়েছে? আর আপনার মা বাবাও কেউ জানতে পারলো না? এবার একটু নার্ভাস হয়ে বিনয় বলল, বাবা প্রত্যেকদিন রাতে হাই পাওয়ারের ঘুমের ওষুধ খেয়ে ঘুমোয়। কিছুদিন হলো মাকেও ঘুমের ওষুধ নিতে হচ্ছে, তাই হয়তো। শঙ্কর বাইরে বেসিনে হাত ধুয়ে এসে হাত মুছতে মুছতে বলল, বিপ্রদীপ বাবুর বাড়িটা কোন দিকে? আমাদের বাড়ি থেকে বেরিয়ে ডান দিকে যে রাস্তাটা চলে গেছে, ওই রাস্তার একদম শেষ মাথায় সবুজ রঙের দোতলা বাড়িটা। ও আচ্ছা, ঠিক আছে, আপনি যান। এই বলে শঙ্কর বিছানায় বসে পড়ল। বিনয় খাবারের থালাটা তুলে নিয়ে নিচে চলে গেল। শঙ্কর একটা সিগারেট ধরিয়ে জানালাটার পাশে এসে দাঁড়ালো। ভবেশবাবুর ঘর থেকে পরের ঘরটার দূরত্ব প্রায় 20 ফুটের। তাই জানালা বন্ধ থাকলে পাশের বাড়ি পর্যন্ত চিৎকার না যাওয়াই স্বাভাবিক। কিছুক্ষণ পর শঙ্কর বেরিয়ে পড়ল বিপ্রদীপ বাবুর বাড়ির উদ্দেশ্যে। গ্রামের প্রান্তে বিপ্রদীপ বাবুর বাড়ি। তিনি এই অঞ্চলের বিরোধী নেতা।
গত পঞ্চায়েত ভোটে জীবন চৌধুরীর কাছে হেরে গেছেন। যদিও লোকসভা বিধানসভায় তাদের জয় হয়েছে, তাই জীবন চৌধুরীর কাছে হারটা তিনি মানতে পারেননি। বারান্দায় কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলছিলেন। শঙ্কর গিয়ে দাঁড়ালো। শঙ্করকে দেখে বিপ্রতীপবাবু বললেন, আপনি থানা থেকে এসেছেন? আগে হ্যাঁ। দারোগা আমাকে ফোন করে বলেছিল ওই জীবন চৌধুরীর ফাইনাল চার্জশিটটা তৈরির জন্য একজন নাকি সবার সাথে কথা বলবে, যাতে কেসটা স্ট্রং হয় আর খুনির ফাঁসিও নিশ্চিত হয়। সব প্রমাণ তো চোখের সামনেই রয়েছে, আপনি বসুন। একজন লোক একটা চেয়ার এনে দিল। শঙ্কর চেয়ারে বসে বলল, আপনার সাথে একটু আলাদা করে কথা বলতে চাই। হ্যাঁ নিশ্চয়ই, এই তোরা এখন যা, আর বিনিকে 2 কাপ চা দিয়ে যেতে বল। বিপ্রতীপবাবু সামনে বসে থাকা লোকগুলোকে উদ্দেশ্য করে কথাগুলো বললেন। সবাই উঠে আস্তে আস্তে বেরিয়ে গেল। শঙ্কর জিজ্ঞেস করল, আচ্ছা একটা কথা বলুন, জীবনবাবু ওই মহিলাকে তো বিয়ে করবেন বলেছিলেন, তবে খুন করলেন কেন? বিপ্রতীপবাবু ক্যাচকেচিয়ে বলে উঠল, ওইসব ঢং ছিল গ্রামের লোককে বোকা বানিয়ে ভোটে জেতার জন্য। আর ভোটে জেতার পর যখন জানলো মৃত রমেশের স্ত্রী মা হতে চলেছে, তখন আর বাচ্চার রাস্তা না পেয়ে মদের নেশায় খুন করলো। কথাগুলো বলতে বলতে উত্তেজিত হয়ে উঠলেন বিপ্রতীপবাবু। তখন একটি 16-17 বছরের মেয়ে 2 কাপ চা নিয়ে এসে 1 কাপ শঙ্করকে দিল, 1 কাপ বিপ্রতীপবাবুকে। বিপ্রতীপবাবু ডান হাতে করে ধীরে ধীরে কাপটা তুলে নিতেই শঙ্কর বলল, আপনার কি ডান হাতে কোনো সমস্যা আছে? বিপ্রতীপবাবু শঙ্করের দিকে তাকিয়ে একটু মুচকি হেসে বললেন, আর বলবেন না, কদিন আগে বাথরুমে পড়ে গেছিলাম, আর তাতে ডান কাঁধে খুব লেগেছে। শঙ্কর এবার হাসতে হাসতে বলল, এবার আপনার প্রধান হওয়ার রাস্তা তো ক্লিয়ার হয়ে গেল, তাই না? কথাটা শুনে বিপ্রতীপবাবু একটু হকচকিয়ে গেলেন। তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে বললেন, সবই ওপরওয়ালার ইচ্ছে। শঙ্কর চায়ের কাপটা নামিয়ে বলল, আজ উঠি, দরকার হলে আবার আসবো। বিপ্রতীপবাবুও উঠে দাঁড়িয়ে বললেন, ফাইনাল চার্জশিট ভালো করে লিখুন, অপরাধী যেন যোগ্য শাস্তি পায়। শঙ্কর কোনো উত্তর না দিয়েই বেরিয়ে গেল। জীবন চৌধুরীর বাড়িতে গিয়ে তার বাবার সাথে কথা বলে সন্ধ্যের সময় শঙ্কর ফিরল। লোকটা বেশ গম্ভীর আর পুরনো খেয়ালের। বিধবাকে বিয়ে করা তার কাছে রীতিমতো পাপ, আর সেই পাপ আটকানোর জন্য তিনি যে খুন করতে পারেন না তা কিন্তু শঙ্করের মনে হলো না। সংস্কার বজায় রাখার জন্য যে কোনো পর্যায় পর্যন্ত যেতে পারেন। বিনয়ের মা বিনয়ের বাবাকে ওষুধ খাওয়াচ্ছিল। সেই সময় শঙ্কর দরজার সামনে গিয়ে দাঁড়ালো। বিনয়ের মা শঙ্করকে দেখে মাথায় ঘোমটাটা টেনে বলল, বসুন, আপনার জন্য চা করি। এই বলে বারান্দায় একটা চেয়ার এনে দিল। শঙ্কর চেয়ারে বসে জিজ্ঞেস করল, উনি কি হাঁটতে বা বলতে পারেন না? না, কথা বলতে পারেন না। আমি ধরে ধরে বাথরুমে নিয়ে যাই, নিজে পারেন না। এই বলে বিনয়ের মা রান্নাঘরে চলে যায়। একবার উঁকি দিয়ে শঙ্কর তাকিয়ে দেখল ভবেশবাবুর দিকে। ভবেশবাবু তীক্ষ্ণ ছুরির দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে শঙ্করের দিকে। শঙ্করের চোখে চোখ পড়তেই মুখ ঘুরিয়ে নিল। মুখে কেমন একটা রহস্যময়তার ছাপ।
শঙ্কর ভালো করে নিরীক্ষণ করে দেখতে লাগলো ভবেশবাবুকে। ভবেশবাবু আবার একবার তির্যক দৃষ্টি নিয়ে তাকালো শঙ্করের দিকে। আবার চোখাচোখি হলো। এমন সময় বিনয়ের মা চা নিয়ে এসে বলল, উনি শুনতে পান কিন্তু বলতে পারেন না। বাঁদিকে একদম শক্তি নেই, তবে চেষ্টা করলে উঠতে বা অতি কষ্টে হাঁটতে পারেন, কম কম। শঙ্কর চা খেতে খেতে বলল, সেদিন রাতে আপনি কোনো কিছু বুঝতে পারেননি? না, সারাদিন খাটাখাটুনির পর ঘুমোই, তাই। কথাটা শেষ হতে না দিয়েই শঙ্কর বলল, সকালে আপনি প্রথমে সোহিনী দেবীকে দেখেন? বিনয়ের মা বলল, ছোট সব দিন ভরে ওঠে, সকালের অনেক কাজ সেরে নেয়, তারপর আমাকে তোলে। আমি একটু দেরি করে উঠি। সেদিন উঠে আমি ছোটকে দেখতে না পেয়ে অবাক হই। নিচে চারিদিকে দেখে তারপরে উপরে গিয়ে দেখি। বিনয়ের মায়ের গলা ক্ষীণ হয়ে আসে। শঙ্কর বলল, জীবনবাবু কেমন মানুষ? আপনাদের বাড়ি এইভাবে আসে, সেটা আপনাদের খারাপ লাগে না? উনি তো সাক্ষাৎ দেবতা, আর খারাপ কেন লাগবে? রমেশ ঠাকুরপো মারা যাওয়ার আগে ছোটর দায়িত্ব ওনার হাতেই দিয়ে গেছেন। ওরা দুজনে খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, রমেশ বাবুর সাথে বিপ্রতীপ বাবুর সম্পর্ক কেমন ছিল? শয়তান একটা। ঠাকুরপোর সাথে সম্পর্ক একদম ভালো ছিল না, আর ঠাকুরপোর কথা মতোই জীবনবাবু ভোটে দাঁড়িয়েছিলেন। রমেশ বাবু কি কাজ করতেন? একটা বড় স্কুলের শিক্ষক ছিল, আর এই ঘর সম্পত্তি সব ঠাকুরপো করেছে। আর জীবনবাবুর সাথে যেন এক আত্মা। ঠাকুরপোর মৃত্যুর পর তারপরে তো উনি মত ধরলেন। সোহিনী দেবীর সাথে কি কোনো রকম ঝগড়া হয়েছিল জীবনবাবুর? হ্যাঁ, কদিন ধরে ঝগড়া হচ্ছিল। আসলে জীবনবাবুর বাবার মত থাকেনি ওদের সম্পর্কে। এদিকে ছোট যখন অন্তঃসত্ত্বা হয়, তখন জীবনবাবু জোর করতে থাকে নিজের ঘরে ছোটকে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু ছোট জেদ ধরে বসে থাকে। বাবার মত না হওয়া পর্যন্ত ও যাবে না। ওই দিন সন্ধ্যায় জীবনবাবুর সাথে ঝগড়া হয়। তারপর তো উনি চলে গিয়েছিলেন। আমি ঘুমিয়ে যাওয়ার পর আবার কখন এসেছিলেন আমি জানি না। সকালে গিয়ে দেখি শঙ্কর এবার চেয়ার ছেড়ে উঠে ভবেশবাবুর রুমে ঢুকল। ভবেশবাবু বিরক্তি ভাব নিয়ে তাকিয়ে রইল শঙ্করের দিকে। শঙ্কর রুমটাকে ভালো করে দেখে নিয়ে ওষুধগুলো হাতে নিয়ে দেখতে লাগলো। বিনয়ের মাকে জিজ্ঞেস করল, ওষুধ কি 1 মাসের কিনেন? হ্যাঁ বলে বিনয়ের মা চায়ের কাপটা নিয়ে চলে গেল রান্নাঘরে। শঙ্কর ভবেশবাবুর রুম থেকে বেরোতেই বিনয়ের মা জিজ্ঞেস করল, আপনি রাতে রুটি খান তো? শঙ্কর নম্রভাবে বলল, হ্যাঁ হ্যাঁ, আমার কোনো অসুবিধে নেই। আচ্ছা, বিনয় কখন বেরিয়েছে? ও তো সন্ধ্যাতে গেছে, পাশের গ্রামে তো, তাই সময় বেশি লাগে না। এই বলে বিনয়ের মা চেয়ারটা সরিয়ে রাখল। সঙ্গে সঙ্গে শঙ্কর জিজ্ঞেস করল, আপনার ডানাতে কি প্রবলেম আছে? এই প্রশ্নটার জন্য প্রস্তুত ছিল না বিনয়ের মা। থতমত খেয়ে বলল, ও, রান্না করতে করতে একটু পুড়ে গেছে। শঙ্করের দিকে হাতটা বাড়িয়ে শঙ্করকে দেখালো। শঙ্কর দেখল ডান হাতের তালুতে একটা ফোসকা। শঙ্কর আর কিছু না বলে উপরে উঠে গেল। রাতে শঙ্কর নিচে এসে খেয়ে গেল। তারপর বিনয়ের রুমটায় একবার ঢুকলো। রুমের সবকিছু ঘাটাঘাটি করে দেখতে লাগলো। কিছুক্ষণ পর নিজের রুমে এসে
জানালার পাশে দাঁড়িয়ে অনেকক্ষণ বাইরের জঙ্গলটার দিকে তাকিয়ে রইল। ঘড়ির কাঁটায় তখন রাত 12টা। হঠাৎ শঙ্কর জামাটা কাঁধে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফিরে এলো ভোরের দিকে। একটু বিশ্রামের প্রয়োজন। সকালে ঘুম ভাঙতেই দেখে ঘড়িতে তখন 9টা। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেল দুর্গাপুর থানাতে। বিকেল বেলায় দারোগা জীবনবাবু এবং শঙ্কর এলো মোহনপুর গ্রামে। শঙ্করের চোখে মুখে একটা তৃপ্তির হাসি। 3 জনেই ঢুকলো ভবেশ বাবুর বাড়িতে। দারোগা ফোন করে আসতে বলায় ওদের সাথে সাথে বিপ্রতীপ বাবুও ঢুকল। বিপ্রতীপ বাবু প্রথমেই জীবনবাবুকে দেখে অবাক হলেন। তার সাথে অবাক হলেন ভবেশ বাবুর স্ত্রী এবং বিনয়। একজন কনস্টেবল জীবনবাবুর বাবাকে আনতে গিয়েছিল, কিন্তু তিনি আসেননি। কনস্টেবল একাই ফিরে এলো। দারোগা তাকে আনার জন্য বেরোতে যাচ্ছিল। শঙ্কর বাধা দিল। বিনয় কয়েকটা চেয়ার বারান্দায় বার করে রাখল। সাথে সাথে গ্রামের কয়েকজন লোকও জড়ো হলো বিনয়ের ঘরে। চেয়ারগুলোতে বসল 4 জনই, দারোগা, জীবনবাবু, বিপ্রতীপবাবু আর শঙ্কর। এক পাশে দাঁড়িয়ে রইল বিনয়। বিনয়ের মা রান্নাঘরে গিয়ে চা বসালো। দারোগাবাবু শঙ্করকে উদ্দেশ্য করে বলল, বলো শঙ্কর, জীবনবাবুকে নিয়ে আসতে বললে আসল অপরাধীকে কি তাহলে জানা গেছে? বিপ্রতীপবাবু কর্কশ স্বরে বলে উঠল, এসব কি হচ্ছে দারোগাবাবু? মেন আসামিকে জেল থেকে নিয়ে এসে এভাবে সবাইকে জড়ো করার মানেটা কি? শঙ্কর একবার চেয়ার থেকে ঝুঁকে উঁকি দিয়ে বিনয়ের বাবাকে দেখে নিয়ে বলতে শুরু করল, ক্ষমা করবেন বিপ্রতীপ বাবু, আপনি জানেন আমি এখানে খুনের চার্জশিট তৈরির ডিটেলস জানার জন্য এসেছি। আসলে তা নয়, দারোগাবাবু আমাকে এই কেসটা তদন্তের দায়িত্ব দেন, আর আমি এই 2 দিন ধরে তাই করছিলাম। প্রথমেই আমি বেশ চিন্তায় পড়ে গেছিলাম। খুন করার মোটিভ সবার কাছেই, আর সব থেকে বেশি সন্দেহের জায়গায় ছিলেন আপনি। কিন্তু আমরা যে মোটিভগুলো ভাবছিলাম সেগুলো এই খুনের জন্য দায়ী নয়। এই খুনের মোটিভ অন্য। এবার শঙ্কর তাকালো জীবনবাবুর দিকে। রমেশবাবু আর জীবনবাবু খুব ভালো বন্ধু ছিলেন, আর সেই সূত্রেই সোহিনী দেবীর সাথেও জীবনবাবুর বন্ধুত্ব গড়ে ওঠে। রমেশবাবুর প্রেরণাতেই জীবনবাবু ভোটে দাঁড়ান আর জিতেও যান। কিন্তু 1 বছর আগে রমেশবাবুর হঠাৎ কার অ্যাক্সিডেন্ট হলে মৃত্যুশয্যায় সোহিনী দেবীর দায়িত্ব জীবনবাবুর হাতে দিয়ে মারা যান। বন্ধুর শেষ ইচ্ছার দাম দিতে গিয়ে জীবনবাবু সোহিনী দেবীর কাছে আসেন। প্রথমটাই সোহিনী দেবী সংকুচিত হলেও জীবনবাবুর যত্ন ও ভালোবাসায় মেনে নেন সোহিনী দেবী। এদিকে বন্ধু বিয়োগে মদের নেশায় আসক্ত হয়ে পড়েন জীবনবাবু। জীবনবাবুর বাবার অনিচ্ছা আবার সোহিনী দেবীকে কঠিন করে তোলে, কিন্তু তার মাতৃত্বের কথা জানতে পেরে উতলা হয়ে ওঠেন জীবনবাবু। এই নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয় প্রায় দিনই, আর সম্ভবত সেদিন রাতেই জীবনবাবুর ভালোবাসা আর জেদের কাছে সোহিনী দেবী হার মানেন। জীবনবাবুর বাবার কাছে না গেলেও দুর্গাপুরে জীবনবাবুর কেনা ফ্ল্যাটে যেতে রাজি হয়ে যান সোহিনী দেবী। কিন্তু এর মাঝে একজনকার মনে জীবনবাবু আর সোহিনী দেবীর প্রতি বিষাদ তীব্র হয়ে উঠতে থাকে। আসলে রমেশবাবু সমস্ত সম্পত্তি
সোহিনী দেবীর নামে করে রেখেছিলেন, আর সেটা বিনয় জানত। কিন্তু বিনয় ভেবেছিল সোহিনী দেবী জীবনবাবুর সাথে গেলে এই নিয়ে কোনো প্রবলেম হবে না। কিন্তু সোহিনী দেবী যখন অন্তঃসত্ত্বা হন আর জীবনবাবুর সাথে না যাওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন, তখন বিনয়ের মনে ভয় ঢোকে সমস্ত সম্পত্তি সোহিনী দেবীর সন্তানের হয়ে যাবে। তখনই বিনয় প্ল্যান করে নিজের বাবার ঘুমের ওষুধ সময় বুঝে সোহিনী দেবীর ঘরে ঢুকে জীবনবাবুর মদের বোতলে মিশিয়ে দেয়। বন্ধুকে হারিয়ে জীবনবাবু যখন নেশাগ্রস্ত হয়ে পড়েন, গ্রামে তার সম্মানের কথা ভেবে জীবনবাবুর মদের আসক্তি যাতে কেউ জানতে না পারে, সেই জন্যই সোহিনী দেবী ঘরে মদের ব্যবস্থা করে রাখতেন। সেদিন বিনয় ডিউটিতে গেলেও মাঝরাতে ফিরে আসে, আর ওর সাথে সেদিন ডিউটি করছিল সমর। ওর সাথে কথা বলে আমি জানতে পারি সেদিন রাতে বিনয় বাড়ি এসেছিল, কিন্তু বিনয় যখন ফিরে যায় যে শার্টটা সে পরে এসেছিল সেটা থাকেনি। মাঝরাতে আসার সময় তাড়াহুড়োতে ডান দিক করে বাইক থেকে বিনয় পড়ে যায় আর ডান হাতে ব্যথা পায়, জামাটাও ছিঁড়ে যায়। এইখানি প্রবলেমটা হয়। বাড়িতে এসে সাবধানে ঢুকে যায় সোহিনী দেবীর রুমে। সোহিনী দেবী বিছানার পাশে নিচে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিল হয়তো মেঝেতেই, আর সেই অবস্থায় ব্যথা পাওয়া হাত নিয়ে ছুরির কোপ বসায়। সোহিনী দেবী ঘুমের মধ্যে চিৎকারও করতে পারেননি, মৃত্যুর কোলে ঢলে পড়েন। ঘুমের ওষুধে অচেতন হয়ে ঘুমাচ্ছিলেন জীবনবাবু, কিছু বুঝতেও পারেননি। তারপর বিনয় ছুরিটা জীবনবাবুর হাতে রেখে বেরিয়ে যায়, কিন্তু ওর জামাতে রক্তের দাগ লেগে যায়, আর সেই জামা যাওয়ার সময় জঙ্গলের ভিতর ফেলে দেয়, যেটা আমি কাল সংগ্রহ করেছি। সকালবেলায় ওষুধের ঘোর কাটার পর জীবনবাবু যখন সোহিনী দেবীর রক্তাক্ত শরীরটা দেখেন, তখন ওনার সাজানো স্বপ্নের আলোকিত পৃথিবীটা নিমেষের মধ্যে কালো অন্ধকারে ঢেকে যায়। জীবনের প্রতি বিতৃষ্ণা ও নিজের প্রতি তীব্র ঘৃণায় নিজেই নিজেকে শাস্তি দেওয়ার জন্য খুনের দায় নিয়ে নেন। জীবনের বাকি সময়টা যাতে সোহিনী দেবীর নাম জীবন চৌধুরীর সাথে নেওয়া হয়, সেটা খারাপভাবে হলেও আমার অভিজ্ঞতা থেকে জীবনবাবুর ভাবনা আমি বললাম। জানি না কতটা ঠিক হবে। কথাগুলো শুনে উপস্থিত সবাই জীবনবাবুর দিকে তাকালো। জীবনবাবু মাথা নিচু করে নিলেন তার চোখের জল আড়াল করতে। শঙ্কর আবার গম্ভীর স্বরে বলতে লাগলো, বিনয়ের ওপর আমার সন্দেহ যায় প্রথম যেদিন আমি এই বাড়িতে আসি। যে রুমে আমি যাই সেই রুমের পাল্লা খোলার সময় বিনয়কে আমি ভালো করে লক্ষ্য করি। ওর ডান হাতে তেমন জোর নেই। আর কাল আমি ওর রুম সার্চ করি শার্টটা খোঁজার জন্য, কিন্তু পাইনি। তখন আমার মনে হলো জঙ্গলটা পাকা মাথা তো আর নয়, নার্ভাসে কিছু তো ভুল করবেই। আর ভবেশবাবুর ওষুধের হিসেবও গোলমাল দেখলাম। শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তি পাওয়ার জন্য এত বড় পদক্ষেপ এই বয়সে, ভাবতেই কেমন লাগছে। কথাটা বলে শঙ্কর একটা দীর্ঘশ্বাস নেয়। হঠাৎ বিনয় পাশে পড়ে থাকা একটা কাটারি নিয়ে শঙ্করের দিকে ধেয়ে আসে। সঙ্গে সঙ্গে দারোগার পকেট থেকে রিভলভার বার করে শঙ্কর নিশানা লাগায় একদম বিনয়ের ডান পায়ে। সঙ্গে সঙ্গে বিনয় পড়ে যায় সবার সামনে। দারোগা সহ সবাই আতঙ্কিত হয়ে উঠে দাঁড়ায়।
কনস্টেবল এসে বিনয়কে অ্যারেস্ট করে নিয়ে যায় চিকিৎসা করার জন্য। হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে বিপ্রতীপ বাবু এবং জীবন বাবু। শঙ্কর দারোগাকে পিস্তলটা দিয়ে দেয়। পিস্তলটা রাখতে রাখতে দারোগা বলে, আমি জানতাম শঙ্কর তুমি পারবে। একজন নিরপরাধ মানুষকে সাজা পাওয়া থেকে বাঁচিয়ে দিলে। ওয়েল ডান। তোমার আমার কাজ সামনেও চলতে থাকবে। শঙ্কর ধন্যবাদ জানিয়ে সেখান থেকে বেরিয়ে গেল।